ভিডিওর থাম্বনেল দেখেই হয়তো সবাই বুঝে গেছেন আজকের মুভি ইন্দোনেশিয়ার কোনো এক গ্রামকে নিয়ে। আর যেহেতু ইন্দোনেশিয়ান হরর মুভি বলে কথা, তাই একটু নড়ে চড়ে বসুন, কারণ আজ ইন্দোনেশিয়ার একটু অন্যরকম ভৌতিক গল্প নিয়ে হাজির হয়েছি। গ্রামের নাম মাঙ্গনসারি। আর এই গ্রামের প্রধান ঐতিহ্য হলো একটা বিশেষ নাচ বা নৃত্য। তাদের এই ঐতিহ্যবাহী নাচকে রোঙ্গেং বলা হতো। যেহেতু এই নাচ তাদের গ্রামের পুরনো একটি ঐতিহ্য, আর তাই গ্রামের মেয়েদের ছোট থেকেই উক্ত নাচের প্রশিক্ষণ চলত। তো এমনই একটি গ্রামে কিছু শিক্ষার্থী তাদের ইন্টার্নশিপের জন্য আসে। গ্রামের মানুষদের উন্নয়ন, তাদের জীবনযাপনের মান তুলে ধরাই ছিল উক্ত ইন্টার্নশিপের মূল কারণ। ওই শিক্ষার্থীরা গ্রামের প্রবেশের পর তারা ওই গ্রামের একটি নাচি মেয়েকে জোর জবরদস্তি করে ধর্ষণ এবং পরে তাকে হত্যা করে। আর এই ঘটনা গ্রামবাসীরা কেউই জানতে পারে না। পরে ওই শিক্ষার্থীরা উক্ত গ্রাম ছেড়ে চলে যায়। তবে সবার মুখে মুখে সেই নাচি মেয়ের ঘটনা বা তার ছায়ামূর্তি এখন তারা দেখতে বা অনুভব করতে পারে। আর এরও 7 বছর পরে ঘটনাক্রমে ওই শিক্ষার্থীরাই আবার উক্ত গ্রামে প্রবেশ করে। আর এরপর তারা পড়ে যায় সেই কাঙ্ক্ষিত নাচি মেয়ের খপ্পরে। তো এরপর সেই শিক্ষার্থীদের সাথে কি করা হয়, কিভাবে তারা সেই নাচি মেয়েকে হত্যা করেছিল, আর সেই শিক্ষার্থীরা এবার শেষ অবধি বেঁচে ফিরতে পেরেছিল কিনা, চলুন আজ মুভির গল্পের সাথে সাথে আমরাও ইন্দোনেশিয়ার উক্ত গ্রামে প্রবেশ করি। দেখে আসি 2024 সালে ইন্দোনেশিয়ার সদ্য নির্মিত হরর মুভি রোঙ্গেং কেমাতিয়ানের গল্পকথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভিজ ট্র্যাকারের সাথে। তো মুভি শুরু হয় কাঙ্ক্ষিত মাঙ্গনসারি গ্রামকে দেখিয়ে। মধ্যরাত, একটা ঘরের ভেতর থেকে শোনা যায় গান বাজনার আওয়াজ, সাথে নাচের মনোরঞ্জন পরিবেশ। একটি মেয়ে নৃত্য পরিবেশন করছে, সাথে কিছু ছেলেপুলে সেটা উপভোগ করছে। নাচ পরিবেশন করা এই মেয়েটির নাম সুলাশ্রী। অন্যদিকে একটি ছেলে তখন সাইকেল চালিয়ে উক্ত ঘরের কাছে আসে। এই ছেলেটির নাম ইমাম। এরপর সে ওই ঘরের পাশে বসে নাচ পরিবেশন করা মেয়েটি অর্থাৎ সুলাশ্রীর ছবি বের করে দেখছিল। আর তখনই জঙ্গলের ভেতর থেকে একজন অদ্ভুত লোক বেরিয়ে আসতে দেখা যায়। ওই লোকটি তখন সুলাশ্রীর নাম ধরে ডাকে। এই লোকটির নাম অংশ। এই অংশ ছিল মানসিক রোগী বা পাগল। ইমাম তখন অংশকে দেখে বলে সে কাজ করছে, তাকে বিরক্ত করো না। ইমাম তখন অংশকে সেখান থেকে তাড়িয়ে দেয়। খানিকক্ষণ বাদে ওইখানে বিদ্যুৎ চলে যায়। ইমাম উক্ত ঘরের ভেতর থেকে কিছু একটা শব্দ শুনে সেও তখন আস্তে আস্তে ওই ঘরের ভেতর প্রবেশ করে। ঘরের ভেতর অন্ধকার। ইমাম ঘরে ঢোকা মাত্রই তার পেছন থেকে তার মাথায় সজোরে কেউ আঘাত করে। এরও 7 বছর পরের ঘটনা। একটি ছেলে আর একটি মেয়ে গ্রামের রাস্তা ধরে এগুচ্ছে। এই ছেলেটির নাম হাদি আর মেয়েটির নাম লারাসাটি। তারা একে অপরকে খুবই পছন্দ করত। রাস্তার একটা জায়গায় সে হাদি জানায় আজ লারাসাটি স্নাতক পাশ করেছে, তাই তাকে হাদি একটা উপহার দিতে চায়। এরপর সে লারাসাটির হাতে একটা ঘড়ি পরিয়ে দেয়। উপহার পেয়ে লারাসাটি তো বেশ খুশি। এখন সে বাসায় যাবে আর এইখান থেকে জঙ্গলের পথে শর্টকাট নিয়ে সে যাবে। এরপর সে উক্ত জঙ্গলের শর্টকাট পথে এগোয়। তবে যাওয়ার আগে হাদি তাকে সাবধানে যেতে বলে। তো লারাসাটি জঙ্গলের ভেতর থেকে হাঁটছে। এইভাবে কিছুটা দূর যাওয়ার পরে সে মাটিতে হোঁচট খেয়ে পড়ে যায়। দেখা যায় লারাসাটির পায়ে কিছু একটা ফিতার মতো বেঁধে গেছে, যার জন্য সে মাটিতে পড়ে যায়। এরপর লারাসাটি পা ছাড়িয়ে দেখে উক্ত ফিতাটি মাটির ভেতর থেকে উঠে এসেছে, মানে ফিতার বাকি অংশ মাটির ভেতর গাঁথা। লারাসাটি তখন উক্ত ফিতাটি ধরে টান দিলে সেটা ওঠে না। তখন হাতে একটা গাছের টুকরো নিয়ে ওইখানে মাটি খোঁড়ার চেষ্টা করে। কিছুটা মাটি খুঁড়ে উক্ত ফিতাটি ধরে টান দিলে দেখা যায় সেটা মাটির নিচে নয়, বরং সেটা মাটির ভেতর থেকে আরো কিছুটা সামনে চলে গেছে। এরপর সে ওই ফিতে ধরে মাটির ভেতর থেকে বের করছে আর সামনে এগোচ্ছে। দেখা যায় উক্ত ফিতাটি বেশ কিছুটা লম্বা। একটা জায়গায় এসে ওই ফিতাটি শেষ হয়, তবে সেটা মাটির নিচ থেকে আর উঠছে না। তো লারাসাটি তখন গাছের ডাল দিয়ে ওইখানে কিছুটা মাটি খুঁড়তেই একটা ব্যাগ বেরিয়ে আসে। তবে তখনই তার কিছুটা সামনে একটা কূপ দেখা যায়, আর উক্ত কূপ থেকে কিছু তরল জাতীয় জিনিস বের হয়ে আসছিল। তো লারাসাটি উক্ত ব্যাগটি দেখে খুবই খুশি হয়। দেখা যায় উক্ত ব্যাগের ভেতর থেকে একটা লাল ওড়না পাওয়া যায়। ব্যাগটি আরও হাতিয়ে দেখলে সেটার ভেতর থেকে একটা ক্যাসেট প্লেয়ারও সে পায়। লারাসাটি আগপাচ কিছু না ভেবে উক্ত ব্যাগ নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর তখনই সে শুনতে পায় পেছন থেকে তারই নাম ধরে কেউ ডাকে। তবে সে তখন অতটা গুরুত্ব না দিয়ে আবার রওনা দেয়। বাড়ি এসে লারাসাটি উক্ত ক্যাসেট প্লেয়ারটি ঘাটিয়ে দেখছিল। দেখা যায় সেটার ভেতরে একটা টেপ বা ক্যাসেটও রয়েছে। সে তখন উক্ত ক্যাসেট প্লেয়ার অন করে, কিন্তু তখন সেটা বাজে না। এরপর সে উক্ত ক্যাসেটের ব্যাটারি খুলে টর্চ লাইটের ব্যাটারি দিয়ে সেটা অন করে, কিন্তু তখনও সেটা বাজে না। ঘরের ভেতর থেকে লারাসাটির মা তাকে রাতের খাবারের জন্য ডাকেন। ইনি লারাসাটির মা আয়ু। তো আয়ু তখন মেয়েকে বলেন তার মেয়ে কেন নাচ শিখতে যায় না।
তাকে সুলাশ্রীর মতো নাচ শিখতে হবে, যা এই গ্রামের একটা ঐতিহ্যবাহী নাচ। আচ্ছা, এই সুলাশ্রী কিন্তু মুভি শুরুতে দেখানো সেই মেয়েটির কথা বলা হয়েছে, আর এই রঙ্গিন নাচ কেবল ওই সুলাশ্রীই জানত। তাই লারাসাটিকে উক্ত নাচ শেখানোর জন্য তার মা অনেক জোরাজোরি করে, কিন্তু লারাসাটি সেটা চায় না। সে চায় আরও লেখাপড়া করে এই গ্রামের সাব রেজিস্ট্রি অফিসার হতে। কিন্তু আয়ু তার মেয়েকে উক্ত নাচ শেখাবে আর এই গ্রামের একমাত্র প্রধান নর্তকী বানাবে, কারণ তাদের গ্রামের নর্তকীদের বিশেষ করে রঙ্গিন নৃত্যকে অনেক বেশি সম্মানী চোখে দেখা হয়। কিন্তু লারাসাটি উক্ত নাচ একদমই পারে না, আর সেটা সে কোনোদিন পারবেও না। খাওয়া শেষ করে সে ঘরে এসে ওই ক্যাসেটের ভেতর থেকে ব্যাটারি আবার খুলে রাখে। তো ওই দিন রাতেরই ঘটনা। মধ্যরাত, সবাই ঘুমোচ্ছে। দেখা যায় উক্ত ক্যাসেট প্লেয়ারে তখন একটা মিউজিক বেজে ওঠে, কিন্তু ক্যাসেট প্লেয়ারের ব্যাটারি তো লারাসাটি আগেই খুলে রেখেছিল। তখন দেখা যায় সেই লাল ওড়নাটি আপনা আপনি বেরিয়ে আসে। সেটা তখন আস্তে আস্তে লারাসাটির গায়ে এসে জড়িয়ে দেয়। অন্যদিকে লারাসাটির মা আয়ু ঘুমোচ্ছে। হঠাৎই উক্ত মিউজিকের শব্দে তার ঘুম ভেঙে যায়। এরপর সে উঠে আস্তে আস্তে লারাসাটির রুমের দিকে যায়। তখন সে দেখে রুমের ভেতরে কেউ নৃত্য করছে। আয়ু তখন রুমের পর্দা সরালে দেখেন তার মেয়ে লারাসাটি এইখানে সেই লাল ওড়না গায়ে পরে তাদের ঐতিহ্যবাহী রঙ্গিন নাচ করছে। কিন্তু এটা তো লারাসাটি জানতো না। মেয়ের এমন নাচ দেখে আয়ু তো বেশ খুশি হয়। তখন সে মেয়ের কাছে গেলে লারাসাটি কেন জানি মাথা ঘুরিয়ে পড়ে যায়। যাই হোক, পরের দিন গ্রামের একটা নৃত্যশালা দেখানো হয়। এই মহিলার নাম মিসেস মেনু। তিনি এই গ্রামের মেয়েদের নাচের প্রশিক্ষণ দেন, আর মুভির শুরুতে দেখানো সুলাশ্রী ছিল তার মেয়ে। তো আয়ু তখন লারাসাটিকে নিয়ে মিসেস মেনুর কাছে আসেন। তিনি তখন মেনুকে বলেন তার মেয়ে কাঙ্ক্ষিত সেই রঙ্গিন নাচ করতে পারে। এটা শুনে মেনু একদমই তো হতবাক, কিন্তু অন্যদিকে লারাসাটি তো এটা পারে না। সে তখন বেশ ইতস্তত বোধ করছিল, কিন্তু আয়ু তাকে জোরাজোরি করে মিসেস মেনুকে তার নাচ দেখাতে বলে। তো মিসেস মেনু তখন অনুমতি দেন, লারাসাটিকে নাচতে বলেন। দেখা যায় লারাসাটি তখন একটা ওড়না গায়ে দিয়ে নাচ শুরু করে, কিন্তু সে তখন কাঙ্ক্ষিত সেই নাচ করতে পারছিল না। এটা দেখে ওইখানে থাকা সবাই হাসাহাসি করছিল। মিসেস মেনুও রেগে ঘরের ভিতর চলে যায়। আয়ু তখন মেয়ের কাছে এসে তার গায়ের ওড়নাটা সরিয়ে সেই লাল ওড়নাটা পরিয়ে দেয়। এটা তার মেয়ের ওড়না, এটা পরলে সে কাঙ্ক্ষিত নাচ করতে পারবে। তাই সে তখন এটা তার মেয়ের গায়ে পরিয়ে দেয়। আর তখনই দেখা যায় উক্ত ওড়না কেমন জানি ম্যাজিক্যাল ভাবে কাজ করে। লারাসাটির চোখ কেমন জানি হয়ে যায়, আর এরপর সে উক্ত নাচ শুরু করে। এইবার তার নাচ দেখে সবাই একদমই হতবাক। মিসেস মেনু ঘরের ভেতর থেকে লারাসাটি নাচ দেখে সে খুব বেশি অবাক হয়ে যায়, কারণ এই নাচ সে একমাত্র তার মেয়ে সুলাশ্রীকেই শিখেছিল। অন্য কারো পক্ষে এই রঙ্গিন নাচ জানার কথা না। মেনু তখন লারাসাটির ভেতর তার মেয়ে সুলাশ্রীকে দেখতে পায়। কিছুক্ষণের জন্য সবাই একদমই থ হয়ে যায়। নাচ শেষ হলে মেনু লারাসাটির কাছে আসেন। তিনি তখন লারাসাটিকে জিজ্ঞেস করেন সে উক্ত লাল ওড়নাটি কোথায় পেয়েছে। তো লারাসাটি তখন কেমন জানি করে। সে তখন মেনুকে জড়িয়ে ধরে বলে, মা, আমি কুয়োর ভেতর আছি, আমাকে সাহায্য করো। এটা বলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন লারাসাটিকে নিয়ে উক্ত গ্রামের উইন্ডো মিলের কাছে এসে সবাই নাচ দেখছিল। লারাসাটি নাচ করছে, তখন তার পাশে অংশকেও দেখা যায় নাচ করতে। এই লোকটির নাম মার্ত। তিনি উক্ত গ্রামের গ্রাম প্রধান, আর তার ছেলেই হাদি। মেনু তখন মার্তকে জানান লারাসাটি গ্রামের সত্যিকারের রঙ্গিন নর্তকী হতে প্রস্তুত। সবাই লারাসাটি নাচ দেখে বেশ অবাক। তখন মেনু মার্তকে বলেন এখন তাদের গ্রামের ঐতিহ্য আবার ফিরে এসেছে, আর তাদের গ্রামের এই উইন্ডো মিল যারা তৈরি করেছিল তাদের আবার গ্রামে আমন্ত্রণ জানানো হবে, তাদের একটা সংবর্ধনা দেওয়া হবে। হাদি জিজ্ঞেস করে তারা কারা। মার্ত জানান সে 4 যুবক। এরও কয়েকদিন পরের কথা। দেখা যায় গ্রামের রাস্তায় একটা গাড়ি এগোচ্ছে। গাড়িতে রয়েছে 4 যুবক। রাস্তার একটা জায়গায় এসে তাদের গাড়ির সামনে হঠাৎই অংশকে দেখে তারা বেশ ভয় পেয়ে যায়। তবে তারা অংশকে আগে থেকেই চিনত। এরপর তারা গাড়ি নিয়ে উক্ত গ্রামের গ্রাম প্রধানের কার্যালয়ে চলে আসে। এইখানেই সবাই তাদের জন্যই অপেক্ষা করছিল। মার্ত তাদের পুনরায় গ্রামে ফিরে আসার জন্য শুভেচ্ছা জানান। এইবার আসুন এই 4 জনের সাথে পরিচিত হওয়া যাক। এই ছেলেটির নাম অদিত, এরপর জুডি, আকসান, আর শেষে রিকি। তো এরাই কাঙ্ক্ষিত সে 4 যুবক। 7 বছর আগে এই 4 জন শিক্ষার্থী উক্ত গ্রামে এসেছিল, আর গ্রামবাসীর উন্নয়নের জন্য তারাই সেই উইন্ডো মিল প্রস্তুত করেছিল। তো এরপর মার্ত তাদের জানান তাদের জন্য গ্রামের সেই গেস্ট হাউসে জায়গা করে দেওয়া হয়েছে, যেখানে 7 বছর আগে তারা উঠেছিল। মার্ত এও জানান গ্রামে তাদের একটা বার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর সেখানে বিশেষ নাচের আয়োজন করাও হয়েছে। তখন তিনি লারাসাটি আর হাদির সাথে উক্ত যুবকদের পরিচয় করিয়ে দেন, আর এরপর লারাসাটিরা ওই যুবকদের গ্রামের গেস্ট হাউসের দিকে নিয়ে যায়। লারাসাটি অদিত আর জুডিকে নিয়ে এগোচ্ছে।
অন্যদিকে তাদের পেছনে আকসান আর রিকিকে নিয়ে এগোচ্ছে হাদি। এইভাবে হাঁটার সময় আকসান হোঁচট খেয়ে পড়ে যায় আর তার শরীরে গোবর লেগে যায়। যাই হোক, খানিকক্ষণ বাদে তারা উক্ত গেস্ট হাউসে পৌঁছে যায়। এইখানে এসে তারা কেমন জানি চুপ হয়ে যায়, আর তখনই তাদের পিছনে সেই 7 বছর আগের একটা কথা মনে পড়ে। আচ্ছা, আপনাদের বোঝার সুবিধার্থে মুভির মাঝে মাঝে 7 বছর আগের কিছু ঘটনা দেখানো হবে, যাতে করে মুভির আসল টুইস্ট বা রহস্যটা সহজেই বুঝতে পারেন। দেখা যায় মুভির শুরুতে দেখানো সেই রাতের ঘটনা। সুলেশ্রী এই 4 যুবকের সামনেই ঠিক এইখানেই নাচ করছে। 4 যুবক মদ্যপান অবস্থায় সুলেশ্রীর কাঙ্ক্ষিত নাচ উপভোগ করছিল। এইভাবে তারা ওই দিন রাতে সুলেশ্রীর সাথে মদ্যপান অবস্থায় মেতে উঠেছিল। এখন তারা উক্ত ঘরে এসে সবাই কেমন জানি গম্ভীর হয়ে যায়। অদিত ওইখানে থাকা একটা বসার সোফার কাছে আসে। তখন আবার ঘটনা 7 বছর পূর্বে ফিরে যায়। দেখা যায় অদিত নেশা ঘরে রুম থেকে বেরিয়ে আসে। তার হাতে রক্ত লেগে আছে। এরপর সে ওই সোফায় ঘুমানো জুডিকে ডেকে তোলে। জুডি উঠে দেখে ঘরে মেঝেতে চারপাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটা দেখে তারা দুজনই বেশ ভয় পেয়ে যায়। এরপর তারা উক্ত রক্তের দাগ লক্ষ্য করে বাইরে বেরিয়ে আসে। দেখা যায় বাইরে কাউকে রক্তাক্ত অবস্থায় টেনে নিয়ে যাওয়ার মতো দাগ পড়ে আছে, আর এই রক্তের দাগ বাইরে থাকা একটা গোসলখানায় চলে গেছে। তো অদিত আর জুডি উক্ত গোসলখানায় গিয়ে দেখে এইখানে আকসান আর রিকি গায়ে রক্ত লেগে আছে, আর তারা কিছু একটা পরিষ্কার করতে ব্যস্ত। তারা তখন ওই গোসলখানায় সুলেশ্রী আর ইমামের রক্তাক্ত লাশ দেখতে পায়। এটা দেখে অদিত মারাত্মক ভয় পেয়ে যায়। ঘটনা বাস্তবে ফিরে আসে। অদিত আর জুডি একটা রুমে। অদিত তখন জুডিকে বলে, ওই দিন রাতের ঘটনা আমাদের জীবন বদলে দিয়েছে। এরপর সে জুডিকে জিজ্ঞেস করে এটা কে করেছিল। তবে জুডি জানায় এটা আমাদের ভেতরে কেউ করেছে, কিন্তু কেউই সেটা স্বীকার করতে রাজি নয়। অন্যদিকে আকসানকে দেখা যায় তার শরীরে গোবর লেগেছিল, তাই সে গোসলখানায় আসে। আর তখনই সে ওইখানে মেঝেতে রক্তের ছাপ দেখতে পায়। ভেতরে আসলে দেখে উক্ত রক্ত ওইখানে থাকা একটা পানির কূপের গিয়ে পৌঁছেছে। আকসান উক্ত কূপের কাছে আসে, আর হঠাৎই তখন কেউ তার মাথা পানির ভেতর ডুবিয়ে ধরে। অনেক কষ্ট করে আকসান নিজেকে ছোটাতে সক্ষম হয়। সে খুবই ভয় পেয়ে আছে। তখন সে দেখে উক্ত কূপে কোনো পানিই নেই, কিন্তু কূপের ভিতর থেকে সে একটা ব্যাচের মতো জিনিস খুঁজে পায়। এইদিকে রাতে অদিত এসে জুডিকে জানায় তাকে ফোন করতে হবে। এইখানে ফোনে নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই সে এখন কাছেই জঙ্গলের পাহাড়ের উপর উঠবে, সেখানে নেট পাওয়া যায়। এত রাতে সে একা যাবে, তাই জুডিও তার সাথে যায়। তারা যাওয়ার পরে আকসান রিকির কাছে আসে। আকসান তখন উক্ত ব্যাচটি রিকিকে দেখিয়ে বলে, তুমি কি জানো এটা কি? তো রিকি উক্ত ব্যাচটি দেখে বলে এটা তাদের কলেজের ছাত্র সমিতির ব্যাচ। আকসান তখন জানায় অদিত আর জুডি তাদের কলেজের ছাত্র সমিতির সদস্য ছিল, আর এই ব্যাচটি সে গোসলখানায় খুঁজে পেয়েছে, যেখানে তারা সুলেশ্রীকে প্রথম মৃত অবস্থায় দেখেছিল। আচ্ছা, এইবার 7 বছর আগে দেখা যায় এই আকসান আর রিকি গোসলখানায় এসে এইখানে প্রথম সুলেশ্রীর লাশ তারা দেখতে পায়। তো এরপর তারা উক্ত রক্ত পরিষ্কার করছিল, আর পরে অদিত আর জুডি সেখানে আসে। তো যেহেতু ব্যাচটি ওইখানেই পাওয়া গেছে, তো হতে পারে অদিত আর জুডি সুলেশ্রীকে মেরেছে। কিন্তু রিকি জানায় এই 7 বছর পরে এই ব্যাচ ওইখানে পাওয়ার কোনো মানেই হয় না। তবে আকসান জানায় তার মনে হচ্ছে কেউ তাদের সূত্র দিচ্ছে যে তারাই হয়তো খুনি। অন্যদিকে জঙ্গলপথে এগোচ্ছে অদিত আর জুডি। অদিত তখন জুডিকে বলে তার আকসান আর রিকিকে বিশ্বাস হয় না, তার মানে তারা দুইজনই ওই দিন সুলেশ্রীকে হত্যা করেছে। তো এইভাবে তারা আস্তে আস্তে সামনে এগোচ্ছিল, আর হঠাৎই তাদের সামনে তখন সেই পাগল অংশ চলে আসে। তাকে দেখে তারা খুবই ভয় পেয়ে যায়। ফোনের কাজ শেষ করে অদিত আর জুডি বাড়ির দিকে ফিরছিল, আর হঠাৎই পাহাড়ের ঢাল থেকে তারা দুজন হোঁচট খেয়ে পড়ে যায়। এরপর তারা গড়িয়ে একটা জায়গায় এসে পড়ে। তখন তারা পাশেই একটি কূপ দেখতে পায়। জুডি তখন বলে এটা সেই কূপটাই, তাই না? তখন ঘটনা 7 বছর পূর্বে ফিরে যায়। দেখা যায় তারা 4 জন সুলেশ্রী আর ইমামের মৃতদেহ এই কূপের কাছে নিয়ে আসে। এরপর তারা লাশ দুটোকে উক্ত কূপের ভিতর ফেলে দেয়। অদিত তখন বলে এই ঘটনার জন্য আকসান আর রিকি দায়ী, কিন্তু তারা স্বীকার করতে রাজি নয়। অন্যদিকে লারাসাটিকে মিসেস মেনু তাদের একটা পবিত্র অনুষ্ঠান রঙিন নাচের জন্য সাজাচ্ছিলেন। জঙ্গলে এইখানে তাদের একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, আর লারাসাটি তখন সেখানে নাচ পরিবেশন করে। দূর থেকে তখন এটা অদিত আর জুডি দেখতে পায়। তারা তখন দেখে লারাসাটিকে সুলেশ্রীর মতোই দেখাচ্ছে, আর তখন সেখানে হাদি এসে তাদের জানায় এটা তাদের গ্রামের একটা পবিত্র অনুষ্ঠান, তো বাহিরের কেউ এইখানে আসতে পারে না। এরপর অদিত আর জুডি সেখান থেকে চলে যায়। অন্যদিকে আকসান আর রিকিকে দেখা যায় তারা মদ্যপান অবস্থায় ঘুমিয়ে আছে। হঠাৎই সেখানে লারাসাটি নাচের উক্ত বিশেষ পোশাক পরে রিকির ঘুম ভাঙায়। রিকি তখন লারাসাটির পেছনে পাশের একটা কক্ষে যায়। রিকি কিছুই বুঝে উঠতে পারছিল না যে এইখানে আসলে হচ্ছেটা কি।
কক্ষে প্রবেশের পর দেখা যায় উক্ত কক্ষের জানালাগুলো আপনা আপনি বন্ধ হয়ে যায়। এরপর কক্ষের দরজাটাও নিজ থেকে কেন জানি বন্ধ হয়ে যায়। লারাসাটি নাচ করছে, সামনে দাঁড়িয়ে রিকি এটা দেখছে। তো লারাসাটি তখন কৌশলে উক্ত লাল ওড়নাটি রিকির গলায় পেঁচিয়ে দেয়। তবে রিকি তখন কিছু বুঝে উঠতে পারছিল না। এরপর হঠাৎই উক্ত ওড়না রিকির গলায় পেঁচিয়ে লারাসাটি সেটা সজোরে টান দেয়। তখনই দেখা যায় সেখানে আর লারাসাটি নেই, বরং ভয়ানক কেউ রিকির গলায় চেপে ধরে। এটা দেখে রিকি মারাত্মক ভয়ে সজোরে চিৎকার করে। আর তখনই বাইরে অদিতার জুড়ি চলে আসে। তারা এসে দেখে আকসান এইখানে নেশার ঘরে ঘুমোচ্ছে। আর তখন তারা ভেতরের কক্ষ থেকে রিকির চিৎকার শুনতে পায়। এরপর তারা উক্ত কক্ষের দরজার সামনে আসে, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ। রিকিকে দেখা যায় ওই ভয়ানক নারী মূর্তি রিকির গলা সজোরে চেপে ধরে আছে। তো আকসান তখন সেখানে এসে দরজা ভেঙে উক্ত ঘরে প্রবেশ করে দেখে এই অবস্থা। রিকি নিজের গলা নিজে চেপে ধরে চিৎকার করছে। তারা আসলেও রিকির অবস্থার পরিবর্তন হয় না। তবে অদিত তখন রিকির মুখে পানি ছিটিয়ে দিলে তখন সে একটু স্বাভাবিক হয়। রিকির এই অবস্থা দেখে বাকিরা তো একদমই হতবাক। তারা সবাই বেশ ভয় পেয়ে যায়। তখন অদিত তখন বলে রিকি সুলস্ত্রীকে হত্যা করেছে, তাই তার এমন হচ্ছে। কিন্তু আকসান তখন বলে সে তাকে হত্যা করেনি, এটা তোমাদের দুইজনের কাজ। তখন সে গোসলখানায় পাওয়া সেই ব্যাজটি তাদের দেখায়। আর অদিতকে বলে এটা তোমার, তাই না? তবে অদিত বলে 7 বছর আগের ব্যাজ এখনো ওইখানে আছে, আর সেটা তুমি পেয়েছ। তুমি কি আমাদের বোকা বানাতে চাও? তো এইভাবে আকসান আর অদিতের ভেতর একটু কথা কাটাকাটি সাথে হাতাহাতি হয়ে যায়। যাই হোক, পরের দিন লারাসাটি আর হাদি উক্ত গেস্ট হাউসে আসে। তারা ভেতরে গিয়ে দেখে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। এরপর তারা ওই 4 জনকে সকালের খাবার দেয়। তবে খাবার টেবিলে আকসান রেগে গিয়ে হাদিকে বলে আমরা আজ বাড়ি যেতে চাই। তবে লারাসাটি তখন বলে মার্তো তাকে বলেছে আজ যেন আপনাদের নিয়ে উইন্ডো মিলে যাই। তখন আবার রিকি রেগে গিয়ে বলে তার কোনো দরকার নেই, আমরা আজকে এইখান থেকে চলে যাব, আর আমাদের কোনো সংবর্ধনা দেওয়ার দরকার নেই। আর তখনই দেখা যায় লারাসাটির কি যেন হয়। সে তখন কেমন জানে রেগে অদ্ভুতভাবে তাদের সাথে কথা বলে। লারাসাটি তখন বলে কেন এখন বাড়ি যেতে হবে? অনুষ্ঠানটি শেষ করতে হবে, সবকিছু প্রস্তুত হয়ে গেছে, এখন কি করে বাড়ি যাবে তোমরা? তখন আবার অদিতদের দেখা যায় তাদের সবার চোখ কেমন জানি সাদা হয়ে ঘুরে যায়। আর তারা লারাসাটির এমন ব্যবহার সবাই মনোযোগ দিয়ে দেখছে, কিন্তু কেউ কিছু বলছে না। মনে হচ্ছে তারা সবাই লারাসাটির সাথে পরিবর্তন হয়ে গেছে। তারা তখন লারাসাটির কথাই মেনে নেয় আর বলে আমরা এখন বাড়ি যেতে চাই না। তবে হাদি পাশে দাঁড়িয়ে এইসব দেখে। খানিকক্ষণ বাদে লারাসাটি আবার স্বাভাবিক হয় আর বলে বোঝার জন্য তোমাদের ধন্যবাদ। তখন বাকিরাও স্বাভাবিক হয়। ওই দিন বিকেলেই অদিতার জুটিকে নিয়ে লারাসাটি আর হাদি উক্ত উইন্ডো মিলের কাছে আসে। হাদি তখন তাদের জিজ্ঞেস করে এর আগেরবার আপনারা এত তাড়াহুড়ো করে কেন চলে গেলেন? তখন অদিত জানায় কলেজ থেকে তাদের দ্রুত ফিরে যেতে বলা হয়েছিল, তাই তাড়াহুড়ো করে যেতে হয়েছে। তারা এইখানে আসলে তখন সেখানে অংশকেও দেখা যায়। অংশ সে একা একা নাচ করছিল। পাগল বিদায় তার দিকে কারো কোনো নজর নেই। লারাসাটি তখন তাদের জিজ্ঞেস করে এর আগেরবার তারা সুলস্ত্রীর রঙ্গিক নাচ দেখতে পেরেছিল কিনা। তারা জানায় হ্যাঁ, তারা দেখেছে। লারাসাটি তখন বলে আপনারা যাওয়ার কিছুক্ষণ পরেই সুলস্ত্রী নিখোঁজ হয়। আর সবাই বলাবলি করছিল সে তার প্রেমিক ইমামের সাথে পালিয়েছে। তারা কথা বলছিল, তখনই অংশ কেন জানি সেখান থেকে দৌড় দেয়। তাকে ডাকতে ডাকতে জুডি আর অদিত সেই দিকে দৌড়ে যায়। তখন আবার লারাসাটি আর হাদি একটু অবাক হয়ে যায়। হাদি তখন লারাসাটিকে বলে তুমি বাড়ি যাও, আমি দেখছি। দেখা যায় অংশ নাচ করতে করতে ওইখানে একটা পাহাড়ের উপর ওঠে, আর তার পেছনে রয়েছে অদিত আর জুডি। অংশ উক্ত পাহাড়ের উপর থেকে নিচে ঝাঁপ দেয়। অদিতি অংশকে ডাকতে ডাকতে সেখানে আসে, কিন্তু পাহাড়ের নিচে তখন কাউকেই দেখা যায় না। হাদি তখন এসে বলে কি হয়েছে? জুডি তখন বলে অংশ এইখান থেকে ঝাঁপ দিয়েছে। হাদি বলে তুমি কি সত্যি এটা দেখেছ? তবে জুডি বলে হ্যাঁ, এটা তো সবার চোখের সামনেই হলো এইমাত্র। আর তখনই হাদি জানায় অংশ তো এইখানেই আত্মহত্যা করেছিল। এটা শুনে অদিতরা একদমই হতবাক, কিন্তু এটা কি করে সম্ভব? অদিতরা গ্রামে প্রবেশের সময় কিন্তু অংশকে তারা দেখেছিল। তাছাড়াও সেদিন রাতে জঙ্গলেও তারা অংশকে দেখেছিল। তাহলে এটা কি করে সম্ভব? অদিতরা তো একদমই অবাক হয়ে যায় হাদির এই কথায়। তো হাদি তখন বলে অংশ সুলশ্রী প্রেমে মুগ্ধ ছিল। সুলশ্রী নিখোঁজ যাওয়ার 3 সপ্তাহ পরে অংশকে আবার গ্রামে দেখা গিয়েছিল। ঘটনা তখন আবার 7 বছর পেছনে চলে যায়। দেখা যায় সুলশ্রী মৃত্যুর পরে তারই সেই লাল ওড়না আর রেডিও নিয়ে অংশ গ্রামে প্রবেশ করে। তো গ্রামবাসীরা সবাই ভাবে যেহেতু অংশর কাছে সুলশ্রীর ওড়না আর রেডিও পাওয়া গেছে, তার মানে এই অংশ সুলশ্রীকে হত্যা করেছে। এটা ভেবে তখন তারা অংশকে মারধর করে।
আর অংশ তখন দেখতে পায় সুলশ্রী উক্ত পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। এরপর সুলশ্রী উক্ত পাহাড় থেকে ঝাঁপ দেয়, এটা অংশ দেখতে পায়। তো অংশ তখন দৌড়ে সে উক্ত পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে, এরপর সে মারা যায়। কিন্তু পরে তারা জানতে পারে উক্ত ওড়নার রেডিও সুলশ্রীর ছিলই না। এটা বলে হাদি তখন চলে যায়। অদিত আর জুডি গ্রামের রাস্তা ধরে ফিরছিল। তখন অদিত জুডিকে বলে তাকে এখন কোথাও ফোন করতে যেতে হবে, তাই সে জুডিকে চলে যেতে বলে তার আসতে সময় লাগবে। তো এরপর অদিত চলে আসে গ্রাম প্রধানের অফিসে। অফিসে ঢুকতেই যাবে, আর তখনই সে শুনতে পায় ভেতরে গ্রাম প্রধান মার্ত কারোর সাথে কথা বলছে। তিনি বলেন তারা এখনো স্বীকার করতে চায় না, তারা এখনো না জানার ভান করছে সুলশ্রীর কি হয়েছিল। ভিতরে তখন হাদিকেও দেখা যায়। মার্ত তখন বলেন তারা যদি কেউ স্বীকার করে নেয় তাহলে তাদের জীবন বাঁচতে পারবে, কিন্তু যদি কেউ স্বীকার না করে তবে তাদের প্রত্যেককে মরতে হবে, আর এখন তাদের 4 জনকে বলি দিতে হবে। এটা শুনে অদিত ভয় পেয়ে যায়। তখন সে উক্ত অফিসে ঢুকে পড়ে। অদিত তাদের বলে সে কিছু কথা বলতে চায় তাদের সাথে, এটা সুলশ্রীর ব্যাপারে। এরপর অদিত তাদের জানায় সুলশ্রী আর ইমামকে তারই বাকি 3 বন্ধু হত্যা করেছে, আর সে কিছুই করতে পারেনি। আর এর কারণ তারা নাকি তাকে জীবননাশের হুমকি দিয়েছিল, কাউকে বললে তারা তাকে মেরে ফেলত। সে এও জানায় সুলশ্রীকে তারা প্রথম ধর্ষণ করে এবং পরে হত্যা করে। মার্ত বলেন তাদের লাশ কোথায় ফেলা হয়েছিল। অদিত তখন সেই কূপের কথা বলে যেখানে তারা সুলশ্রীর লাশ ফেলে দিয়েছিল। তো ওই দিন রাতেরই ঘটনা। আজ রাতে তাদের 4 জনকে একটা সংবর্ধনা দেওয়া হবে, তাই গ্রামে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর উক্ত অনুষ্ঠানে তাদের 4 জনকে এই গ্রাম থেকে সম্মাননাপত্র দেয়া হয়। গ্রামবাসীরা সবাই এইখানে উপস্থিত। এরপর তাদের 4 জনকে উক্ত গ্রামের একটা বিশেষ পানীয় খেতে দেয়া হয়। সবাইকে উক্ত পানীয় দেয়া হয়, আর সবাই বেশ খুশি মনে উক্ত পানীয় পান করে। তবে তখন দেখা যায় অদিত এই পানীয় পান করে না, পরে সে উক্ত পানীয় রেখে দেয়। এরপর তারা অনুষ্ঠান দেখার জন্য বসে পড়ে। আর উক্ত অনুষ্ঠানে তখন লারাসাটি নাচ করতে আসে। লারাসাটি তখন গ্রামের ঐতিহ্যবাহী নাচ রঙ্গিন নৃত্য পরিবেশন করে। অন্যদিকে আকসানদের দেখা যায়। অদিত বাদে বাকি 3 জনের তখন কি যেন হয়, তারা আর ঠিক থাকতে পারে না। চোখে ঘোলা দেখে কেমন জানি সবকিছু অস্পষ্ট হতে শুরু করে। তারা তখন দেখে স্টেজে লারাসাটি নেই, বরং লারাসাটির জায়গায় সেই আগের ভয়ানক নারী মূর্তি নাচ করছে। এটা অদিত ছাড়া বাকি 3 জনই দেখতে পায়। আর তারা তখন মারাত্মক ভয় পেয়ে যায়। এটা কি হচ্ছে তাদের সাথে, তারা তো কিছুই বুঝে উঠতে পারছিল না। আর তখন বোঝা যায় এটা উক্ত পানীয় পান করার ফল। ওই 3 জনের অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে। পাশে বসে অদিত এটা দেখেও চুপচাপ বসেছিল। আর খানিকক্ষণ বাদে তারা 3 জনই জ্ঞান হারিয়ে সেখানে পড়ে যায়, তবে অদিত ছাড়া। এরপর দেখা যায় তাদের 3 জনকে এইভাবে শুয়ে রাখা হয়েছে। মার্ত তখন ঘোষণা করেন আজ রাতে সুলশ্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে, আর আগামীকাল থেকে আমাদের জীবন আগের মতো শান্তিতে থাকবে। মিসেস মেনু তখন উক্ত 3 জনের শরীরে কিছু একটা পানি ছিটিয়ে দেয়। তখন সেখানে অদিতকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়, তবে তখন সে আস্তে আস্তে সেখান থেকে পালিয়ে যায়। মিসেস মেনু উক্ত 3 জনের উপর কিছু একটা মন্ত্র করে। তো খানিকক্ষণ পরে দেখা যায় জুডি, আকসান আর রিকি 3 জনেরই জ্ঞান ফিরে আসে, তবে ভিন্ন ভিন্ন জায়গায়। কিন্তু এইদিকে তারা 3 জনই অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। তার মানে হলো তাদের শরীর এইখানে রয়েছে, তবে তাদের আত্মাগুলো ভিন্ন জায়গায় জেগে ওঠে। আর এরপর শুরু হয় ওই 3 জনের ওপর সুলশ্রীর ভয়ানক প্রতিশোধ। 3 জন 3 জায়গা থেকে একজন আরেকজনকে ডাকতে থাকে। জুডি রয়েছে সেই উইন্ডো মিলের কাছে, আর তখনই সেখানে সুলশ্রীকে দেখা যায়। তবে সে তখন ভয়ানক সেই নারী মূর্তিতে পরিণত হয়। জুডির গলায় সেই লাল ওড়না পেঁচিয়ে ধরে। এরপর একটা লোহার যন্ত্র জুডির পেটের ভিতরে ঢুকিয়ে তাকে মেরে ফেলা হয়। অন্যদিকে আকসান দেখে উক্ত কূপের কাছে সুলশ্রী নাচ করছে। সে পালাতে গেলে তাকে উক্ত কূপের ভিতর টেনে নিয়ে তাকে হত্যা করা হয়। বাকি রইল রিকি। সে সুলশ্রীকে এই ভয়ানক রূপে দেখে সেও পালাতে যায়। সামনে একটা সাইকেল দেখে সে উক্ত সাইকেল নিয়ে পালায়, তবে সে ঘুরে ফিরে ওই কূপের কাছে বারবার চলে আসে। এরপর সে সাইকেল নিয়ে পড়ে যায়। তখন সে পালাতে গেলে উক্ত সাইকেলের লোহার অংশ তার বুকের ভিতর ঢুকিয়ে তাকেও মেরে ফেলা হয়। আর তখন শোনা যায় সুলশ্রীর সেই ভয়ানক হাসি। পরের দিন সকালে তাদের 3 জনের শরীর উক্ত কূপের ভিতর ফেলা হয়। তবে মিসেস মেনু বলেন এখনো একটা জায়গা ফাঁকা রয়েছে, সেটা পূরণ করতে হবে। মার্ত জানান কেউ তাদের পাপ থেকে বাঁচতে পারবে না। এরও ঠিক 2 মাস পরের কথা। শহরে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আর বিয়ে করছে অদিত। উক্ত বিয়ের অনুষ্ঠানে তখন অনেক লোকজনই ছিল। আর তখনই অদিত দেখে উক্ত বিয়ের অনুষ্ঠানে একটা বিশেষ নাচ প্রদর্শন চলছে। নাচটি রঙ্গিন নাচ, আর নাচ করছে লারাসাটি। তার পাশে রয়েছে হাদি। এটা দেখে সে একদমই হতবাক।
কারণ তার নিজের বিয়েতে সে এইরকম কোনো আয়োজনই করেনি। তখন সে তার হবু স্ত্রীকে জিজ্ঞেস করে এটা কি। ওই মেয়েটি তখন জানায় এটা তো সে নিজেই বলেছিল গ্রামের রঙিন নাচ তার বিয়েতে প্রদর্শন করার কথা। কিন্তু অদিত এটা শুনে একদমই হতবাক, কারণ এটা সে কাউকে বলেনি। তো ওই দিন রাতেরই ঘটনা। রাতে অদিত তার নববধূর কাছে আসে, এরপর তারা ঘনিষ্ঠ হচ্ছে। তখন 7 বছর আগে একটা সিন দেখানো হয়। সিনটি ছিল ওই দিন রাতে। দেখা যায় অদিত সহ বাকিরা মদ্যপান অবস্থায় সুলস্ত্রীর সাথে নাচ করছিল। বাকিরা নেশার ঘরে সবাই ঘুমিয়ে পড়লেও অদিত ঘুমায় না। সে তখন সুলস্ত্রীর সাথে জোর জবরদস্তি করে। সুলস্ত্রী না চাইলেও তখন সে তাকে মেরে অজ্ঞান করে, এরপর তাকে ধর্ষণ করে। আর ধর্ষণের পর সে উক্ত রেডিও দিয়ে সুলস্ত্রীর মাথায় বারবার আঘাত করে তাকে হত্যা করেছিল। আর হঠাৎই সেখানে বিদ্যুৎ চলে গেলে বাইরে থেকে ইমাম উক্ত ঘরে প্রবেশ করে। এরপর সে ইমামকেও হত্যা করে। হত্যার পরে উক্ত লাশ দুটি সে গোসলখানায় রেখে আসে। আর তখনই সেখানে অদিতের কলেজ ব্যাজটি পড়ে যায়। এরপর সে সুলস্ত্রীদের রক্ত নিয়ে বাকিদের শরীরে মাখিয়ে দেয়, যাতে করে বাকিরা বুঝতে পারে হয়তো নেশার ঘরে তারা এই কাজ করেছে। তার মানে হলো সুলস্ত্রী আর ইমামের হত্যা এই অদিতই করেছিল, আর এর দায়ভার সে বাকিদের দেয়। কিন্তু বাকিরা নেশার ঘরে থাকায় তাদের কিছু মনে নেই। এইদিকে অদিত তার নববধূর সাথে বিছানায় রয়েছে। হঠাৎই তখন তার স্ত্রীর জায়গায় সেই ভয়ানক সুলস্ত্রীর নারী মূর্তি চলে আসে। অদিত প্রচণ্ড ভয়ে তখন সে একটা ফুলের টব দিয়ে উক্ত নারী মূর্তির মাথায় বারবার আঘাত করে তাকে মেরেই ফেলে। ঠিক যেমনটা সে সুলস্ত্রীকে হত্যা করেছিল, তেমনিভাবে ওই নারী মূর্তিকেও সে হত্যা করে। কিন্তু হত্যার পর সে দেখে উক্ত নারী মূর্তির জায়গায় কোনো নারী মূর্তি নয়, বরং তার সদ্য বিবাহ করা নববধূ ছিল। এটা দেখে অদিত পাগলপ্রায় অবস্থা। দেখা যায় অদিত তখন নিজের গলায় একটা বেল্ট বেঁধে নেয়। এরপর সে উক্ত বেল্ট সিঁড়ির সাথে বেঁধে নিচে ঝুলে পড়ে। গলায় বেল্ট বেঁধে অদিত মারা যায়। তবে দেখে মনে হচ্ছিল সে নিজ থেকে এটা করতে চায়নি, বরং কোনো শক্তি বলে এটা করানো হয়েছে। সুলস্ত্রীর খুনির সাথে তার সহযোগীরা সবাই মারা গেল। আর মুভিটি এইভাবেই শেষ হয়। অন্যায় যে করে আর অন্যায়ের সহযোগী হওয়া দুটি সমান অপরাধ। আপনারা কি বলেন? কমেন্ট করে জানিয়ে দিন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।